আমরা ছুটির সময় আর কি। তো হচ্ছে গিয়ে বাচ্চারা বের হবে, তো আমরা তো হচ্ছে একটু ওদেরকে বের করে দেই। তো আমি হচ্ছে গিয়ে যারা ফর্ম টিচার তারা ক্লাসে ঢুকছে, আমি হচ্ছে টিচার্স রুমে আসলাম আর কি। যেহেতু হচ্ছে লাঞ্চের সময়, এখন একটু হাত পা করে হচ্ছে লাঞ্চ করব, অনেকে নামাজে যাবে, এরকম একটা প্রস্তুতির সময় আর কি। তো এমন সময় হঠাৎ করে বিকট শব্দ হলো, আগুনের ফুলকি। তারপর হচ্ছে আপনার সবাই দিক বিদিকে ছুটাছুটি করতে পারলো, করতে পারলো। এবং একটা ছোট মনে হয় আর কি, ছোট কোনো বিমান, এটা হচ্ছে পড়ছে একদম যেখান থেকে বের হয় আর কি, যে গেটটাতে বের হবে ঠিক এখানটাতে পড়ছে আর কি। আর কি ব্যবহার করতেছি এর মধ্যে আর কি এই 15 মিনিটের মধ্যে একটা 15 মধ্যে শুধু দেখলাম যে এই দিক থেকে এই দিক থেকে কোনো রাস্তা কিন্তু নাই, এই দিক থেকে আসি ডাইরেক্ট হানা হচ্ছে, ইঞ্জিনে কোনো সাউন্ড নেই, একদম ব্যস্ত, আওয়াজ নাই, কোনো আওয়াজ নেই, খালি সেটি একটা আওয়াজ। উত্তরায় যে বিমান দুর্ঘটনা হয়েছে, এই বিমান দুর্ঘটনাটি মূলত কিভাবে হয়েছে, অবশেষে কয়েকজন প্রত্যক্ষদর্শী তারা এটা বর্ণনা দিয়েছেন। তাদের বর্ণনা শুনলে বুঝতে পারবেন যে বিমান দুর্ঘটনা কি আসলেও এটা হয়েছে নাকি ইচ্ছাকৃতভাবে হয়। দর্শক, উত্তরা যে বিমান দুর্ঘটনা হয়েছে, এই বিমান দুর্ঘটনায় অনেক মানুষ মারা গিয়েছে, সবগুলো কিন্তু বাচ্চা মানুষ এবং সবগুলো শিশু মারা গিয়েছে। তাদের অবস্থা, যারা আহত তাদের অবস্থা আরো ভয়াবহ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পুড়ে ছারখার হয়ে গিয়েছে। তো এই বিমান দুর্ঘটনা কিভাবে হলো, কয়েকজন ওখানে থাকা ব্যক্তি তারা বর্ণনা দিয়েছেন যখন বিমানে বিধ্বস্ত হয়ে আকাশে কিছুক্ষণ ছিলেন। দর্শক, আমরা এরকম কয়েকজনের বক্তব্য শুনবো এবং বিমানের ভিতরে থাকা কয়েকজনের আলোচনা শুনবো। ছুটির সময় আর কি। তো হচ্ছে গিয়ে বাচ্চারা বের হবে, তো আমরা তো হচ্ছে একটু ওদেরকে বের করে দেই। তো আমি হচ্ছে গিয়ে যারা ফর্ম টিচার তারা ক্লাসে ঢুকছে, আমি হচ্ছে টিচার্স রুমে আসলাম আর কি। যেহেতু হচ্ছে লাঞ্চের সময়, এখন একটু হাত পা করে হচ্ছে লাঞ্চ করব, অনেকে নামাজে যাবে, এরকম একটা প্রস্তুতির সময় আর কি। এমন সময় হঠাৎ করে বিকট শব্দ হলো, আগুনের ফুলকি। তারপর হচ্ছে আপনার সবাই দিক বিদিকে ছুটাছুটি করতে পারলো, করতে পারলো। এবং একটা ছোট মনে হয় আর কি, ছোট কোনো বিমান, এটা হচ্ছে পড়ছে একদম যেখান থেকে বের হয় আর কি, যে গেটটাতে বের হবে ঠিক এখানটাতে পড়ছে আর কি। তো এতে হচ্ছে আপনার ধোয়ার কুণ্ডলী পুরোটার মধ্যে। তারপরে হচ্ছে কি আপনার এই দক্ষিণ সাইডের যে গ্রিল, এটা হচ্ছে গিয়ে একজন টিচার ছিল আমাদের সাইড স্যার, উনি হচ্ছে গিয়ে খুব চেষ্টা করে আপনার একটা গ্রিল ছুটায়, আর বাইরে থেকে কিছু সাহায্য করে। এই অল্প একটু জায়গা দিয়ে আমরা কয়েকজন বের হই, তার পরবর্তীতে হয়তো ফায়ার সার্ভিস বা অন্যান্য আর কি আগে আসে। ওই সময় কি পুরোপুরি কি ক্লাস কার্যক্রম স্বাভাবিক ছিল? আসলে একদম ছুটির সময় বাচ্চারা বের হবে আর কি। তা আমরা হচ্ছে গিয়ে ওদেরকে যাতে একটা সুশৃঙ্খল ভাবে বের হয় আর কি, যার জন্য লাইন করে বের করি আর কি। ঠিক এই মুহূর্তের মধ্যে আর কি আপনার এই ঘটনাটা। আপনি স্বচক্ষে কিরকম দেখেছেন যে কিরকম হতাহত হতে পারে? আসলে হতাহতটা এই মুহূর্তে বলতে পারতেছি না, এই কারণে যে হচ্ছে কি আপনার যখন দুর্ঘটনা ঘটার পরপরই আপনার প্রচন্ড ধোঁয়া। Hire Google TV, endless color, smart living. তো টিচার্স রুমে হচ্ছে কি আমরা দুজন টিচার ছিলাম, এর মধ্যে হচ্ছে কি আপনার আমরা সিদ্ধান্ত নিতে পারতেছিলাম না কি করবো। সামনে আগুন, ভিতরে আমরা ধোয়ার মধ্যে। আমি দৌড় দিয়ে ওয়াশরুমের দিকে দৌড় দিই, আরেকজন শুনলাম যে হচ্ছে মানে আমাকে অনুসরণ না করে হয়তো অন্যদিকে গেছে, এরকম হয়তো তিনি মারা যাওয়ার সম্ভাবনা আছে। তবে হত হবে, অনেকেই হবে। মানে আপনি বলতে চাচ্ছেন যে পুরোপুরি যখন একদম ছুটি হওয়ার মুহূর্ত ছিল, স্টুডেন্টরা অপেক্ষা করছে। জি জি, বাচ্চারা বের হবে আর কি, ঠিক ওই মুহূর্তটা ছুটির সময়। কোন ধরনের আপনারা তো মানে এটা তো হওয়ার কথা না, আভাস আপনার পাওয়ার তো কোনো কথাই না, মানে একেবারে পুরো এতটাই আকস্মিক যে মানে আমরা কিছু বুঝার উঠার আগে দেখলাম যে হচ্ছে আগুন, সামনেতে কিছু দেখতে পারি না, আগুন আর আগুন, তারপর ধোয়া, এতটুকুই। আপনার এখন শারীরিক কি বলছে, ডাক্তাররা কি বলছে? আমার হচ্ছে দু হাত আর হচ্ছে একটু শ্বাসকষ্ট আছে, আর মুখ কান এগুলো পুড়ে গেছে। তো আমি হচ্ছে আপনার ওয়াশরুমে গিয়ে হচ্ছে কাপড়টা আর কি ভিজে হচ্ছে নাকে ধরছিলাম আর কি। আর যারা যেসব বাচ্চারা আপনার দৌড়ে আমার কাছে আসতে পারছে, ওদেরকে পরামর্শ দিয়েছি যাতে হচ্ছে শার্ট, অনেকের শার্ট পুড়ে গেছে, এগুলো হচ্ছে মানে শার্ট বা গেঞ্জি যাই আছে হচ্ছে ভিজে নাকে ধরে, কারণ শ্বাসকষ্ট মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর কি। আমি ভালো আছি, কিন্তু যারা ভিতরে আর কি ধোয়ার মধ্যে পড়ে গেছে তাদের একটু সমস্যা হচ্ছে। আপনি এখন পর্যন্ত কোনো খবর পেয়েছেন যে আপনার খুব মানে পরিচিত স্টুডেন্ট কিংবা কোনো টিচার কোনো গুরুতর অবস্থায়, খুব বাজে অবস্থায় আছেন, এরকম কোনো খবর পেয়েছেন আপনি? আমার সাথেই হচ্ছে 3টা স্টুডেন্ট,
আমি নিয়ে আসছি, যার একজনকে সিএমএস এ পাঠানো হয়েছে, ওর শরীর লাগে অনেকাংশে পুড়ে গেছে, চামড়াগুলো উঠে গেছে। আমার গায়ে যে শার্টটা ছিল যাতে আর কি না জ্বলে, এই শার্টটা আর কি ওর গায়ে দিয়ে আমি ওকে হাসপাতালে নিয়ে আসি। আর আমারও দেখা গেছে কোনো কিছু ধরার মতো অবস্থা নেই, যার কারণে আমি ওইভাবে মানে আমি স্টেবল অবস্থায় ছিলাম না, প্রচুর জ্বালাপোড়া করতেছিল। যতটুকু পারছি আর কি আমি কয়েকজনকে মানে উৎসাহ দিচ্ছি যাতে হচ্ছে গিয়া ধরে রাখে ভিতরে না থেকে ধোয়ার মধ্যে, কিন্তু হতাহত হবে অনেকেই, কারণ এতটাই আকস্মিক ছিল যে মানে কি করবো এটা বুঝে উঠতে পারি নাই। আচ্ছা, এরপরে দুঃখিত আপনার একটু সময় নিচ্ছে আমি, যে আপনি এরপরে নিশ্চয়ই আপনার সেন্স কি ছিল ওই সময় ঘটনার পরে এরপরে আপনাদের উদ্ধার কার্যক্রম কখন থেকে শুরু হয়? উদ্ধার কার্যক্রমটা হয়তো কয়েক মিনিটের মধ্যে শুরু হয়, কিন্তু আসলে আগুন লাগার ব্যাপারটা তো এটা তো হচ্ছে কয়েক সেকেন্ডের ব্যাপার। আমি জাস্ট হচ্ছে আগুনের একটা মানে এখানে যখন বিমানটা পড়ে এখানকার লোক কেউ জানে না, যদিও গেটের মধ্যে আমি একটু দূরে ছিলাম, ওখান থেকে কিন্তু এই উত্তর মুখে কিন্তু আমি কিন্তু এটা সিগারেট খাইতেছি, খাইতে এটা কিন্তু ঘটনা কিন্তু 1টা 15 মিনিটে যেই বলুন না কেন, আমি 1টা 14 মিনিটে আমি কিন্তু একটা জিনিস আর কি ব্যবহার করতেছি। এর মধ্যে আর কি এই 15 মিনিটের মধ্যে 1টা 15 মধ্যে শুধু দেখলাম যে এই দিক থেকে এই দিক থেকে কোনো রাস্তা কিন্তু নাই, এই দিক থেকে আসি ডাইরেক্ট হানা হচ্ছে, ইঞ্জিনের কোনো সাউন্ড নাই, একদম বাস্তব, আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই, খালি স্যাঁতস্যাঁতি একটা আওয়াজ ছিল, শুধু স্যাঁতস্যাঁতি পাখার একটা আওয়াজ থাকে না, বাতাসের একটা ধাক্কা দেওয়া, এই আওয়াজটা ছিল, কিন্তু ইঞ্জিনের কোনো আওয়াজ নাই। আমি মনে হয় যে ওখান থেকে মনে হয় যে 30 সেকেন্ড লাগে নাই, তারপরে বেশি তো লাগবেই, খালি শুধু দেখলামে যা আগুন ভিতরে খালি ঘুরতেছে, বাইরে কোনো আগুন নাই। বিমানটা মনে হয় যে তলদি কাই একজোট করে গোট করে থুয়ে দিচ্ছে, এইভাবে বিমানটা যায় ভিতরে, বিমান তো না ফাইটার, হ্যাঁ প্রশিক্ষণটা এইটাকে গোছ করে থুয়ে দিচ্ছে। আর এই দক্ষিণ পাশে 2টা মহিলা মেয়ে, আর ওই সামনে মনে করেন যে একটা ছেলে আর একটা ছোট বাচ্চা পড়ে গেছে। এই সাইডটাকে আমি খালি উদ্ধার করছি, এই উদ্ধার করে টানিয়ে এইদিকে আনি থুয়ে অটো গাড়ি খুব হেল্প করছি। না বিমান কারো উপরে পড়ে নাই, ওই জায়গাটা কিন্তু একটা ফাঁকা জায়গা কিন্তু, আর ওই জায়গাটা একটু রাস্তার ধারে একটু গর্ত, ঠিক 1 ফিটের মতন গর্ত। বিল্ডিং এ আগুন লাগানো, কিন্তু বিল্ডিং এর ভিতরে বিমানের যে তেল যে আছে ওই আগুনটাই ওখানেই ঘুরছে যায়, বাইরে কোনো বাইরে হয়নি। খালি না আমি একটা লোক খালি দেখছি পাও 2টা এই পাশে খাড়া আছে, পশ্চিম পাশে পা খাড়া আছে, বিমানের তলে লোকটা বোঝা যায় আর কি, বিমানের তলে, কারণ যেহেতু উনি মাটির নিচে আর বিমান তো বোঝেনি তো আর কি। এখান থেকে জানানো হচ্ছে, তবে অনেকেই আসলে রক্ত দিতে এসে উৎসুক, অনেক জনতার এখানে ভিড় আমরা লক্ষ্য করেছি, এবং এখানে বার্ন ইনস্টিটিউট থেকেও কিন্তু এই জন্য বলা হয়েছে যে আর কোনো রক্তের প্রয়োজন নেই, আর যেন কোনো এখানে যারা রক্ত দিতে আসছেন তারা যেন আর রক্ত দিতে না আসেন, আজকের মতো আর কোনো রক্তের প্রয়োজন নেই, যেহেতু এখানে রক্ত দিতে এসে এখানে বড় একটা সংখ্যক মানুষ আসলে উৎসুক জনতার যে ভিড় সেটি যেন কমানো যায়, এবং সেটি কমিয়ে আসলে আমরা যেটি দেখেছি যে এখানে রোগীরা যারা আসছেন, আমরা একটু আগেও দেখলাম 2টা অ্যাম্বুলেন্সে করে আবারও কিন্তু এখানে অনেকেই আসছেন চিকিৎসা নিতে, এবং আমরা আইএসপিআর তথ্য মতে যদি বলি যে 70 জনের কথা তারা বলেছিল, যে 70 জন এখানে মোট এখানে এই দুর্ঘটনায় চিকিৎসা নিতে আসে। এর মধ্যে আমরা এখন যে তথ্যটি জানি সেটি হচ্ছে 51 জন আসলে এখানে এই মুহূর্তে ভর্তি রয়েছে, যার মধ্যে 10 জনের অবস্থা খুবই খারাপ, যারা আইসিইউতে রয়েছেন। এছাড়া অর্ধেকের বেশি হচ্ছে আসলে এখানে অবস্থা আসলে খুবই খারাপ, তো তাদের আসলে চিকিৎসার জন্য এখানে চলছে কাজ। এবং আরেকটি বিষয় একটু বলতে হয় যে আমরা এখানে দেখেছি এই দুর্ঘটনা যখন ঘটে তখনই কিন্তু গণমাধ্যমে যখন এই বিমান দুর্ঘটনার ঘটনাটি ঘটে তখনই এই রাজধানী যে বার্ন ইনস্টিটিউট আছে সেখানে পর্যাপ্ত ব্যবস্থা নিয়ে রাখা হয়। তারা শঙ্কাবোধ করছিলেন যে এই ঘটনায় অনেক দুর্ঘটনা অনেকেই দগ্ধ হয়ে এখানে ভর্তি হতে আসতে পারেন, সেই বিবেচনায় কিন্তু অনেক আগে থেকেই এই বার্ন ইনস্টিটিউট প্রস্তুত রাখা হয়, এবং আসলেই সেটি ঘটেছে। এবং সেই কারণে কিন্তু আমরা দেখেছি যে
পরবর্তীতে এখানে যারা আহত হয়েছেন তারা কিন্তু এখানে দগ্ধ হয়ে কিন্তু এখানে একের পর এক আমরা অ্যাম্বুলেন্সকে এখানে আসতে দেখেছি। একের পর এক অ্যাম্বুলেন্স এসে কিন্তু এখানে রুগীরা আসে এবং এই যে এখানকার যে চিত্রটা সেটির বিষয়ে যদি একটু বলি, এখানে কিন্তু এই ঘটনার পরপরই কিন্তু আমরা দেখেছি এখানে এই বার্ন ইনস্টিটিউটের যারা দায়িত্বরত রয়েছেন তারা এবং বিভিন্ন পুলিশ, তারপরে র্যাব এবং আমরা সেনাবাহিনীর লোকজনকে আমরা দেখেছি এখানে যেন অতি দ্রুত যেন হচ্ছে অ্যাম্বুলেন্স থেকে রোগীদেরকে নামিয়ে নির্বিঘ্নভাবে যেন তাদেরকে প্রাথমিক সেবাটা দেওয়া নিশ্চিত করা যায়, সেই ছোটাছুটি কিন্তু আমরা সবার ভেতরে খেয়াল করেছি। সবার একটি বিষয় হচ্ছে সবাই যেন মানে যত রোগী রয়েছে যারাই দগ্ধ হয়েছেন তারাই যেন এখানে চিকিৎসা নিয়ে সবার যেন প্রাণ বাঁচানো সম্ভব হয় সেই চেষ্টাটি কিন্তু প্রত্যেকের ভেতরে আমরা দেখেছি। তবে যে উৎসুক জনতার ভিড়, এই উৎসুক জনতার ভিড় কিন্তু কমেনি, বরং উৎসুক জনতার ভিড় এখনও রয়েছে। এবং আমরা দেখেছি মূলত যখনই গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে যখন রক্তের প্রয়োজনের কথা বলা হয় এরপরই কিন্তু আমরা দেখেছি যে এখানে ধীরে ধীরে ভিড় বাড়তে থাকে। অনেকেই এখানে রক্তের প্রয়োজনে রক্ত দেওয়ার জন্য আসলেও আসলে পরবর্তীতে কিন্তু এমনিতেই উৎসুক জনতার ভিড় হয়। এই উৎসুক জনতার ভিড় ঠেলে অ্যাম্বুলেন্সগুলো একে একে ভেতরে ঢোকানোর জন্য কিন্তু একটা অনেক সময় বেগ পেতে হয়েছে আমরা এখানে দেখেছি। এছাড়া আমরা যদি আরেকটা বিষয় বলি যে শুধু কিন্তু এই রাজধানীর যে বার্ন ইনস্টিটিউট এখানেই শুধু নয়, এছাড়া রাজধানীর আরও বেশ কিছু হাসপাতালে কিন্তু এখানে রোগীদেরকে আসলে নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে চিকিৎসা দেওয়া হয়। আমরা যদি একটু বলি যে বার্ন ইনস্টিটিউট ছাড়াও কিন্তু সিএমএইচ, কুয়েত মৈত্রী হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, লুবানা জেনারেল হাসপাতাল, উত্তরা আধুনিক হাসপাতাল, উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে দগ্ধদেরকে আসলে নিয়ে আসা হয়। এবং সব হসপিটালগুলোর চিত্র যদি সার্বিকভাবে বলতে হয়, যারা আসলে এখানে ভর্তি হয়েছেন এই হসপিটালগুলোতে অধিকাংশের অবস্থাই কিন্তু খুবই খারাপ এবং যার মধ্যে বেশিরভাগই আসলে শিশু। এই শিশুরাই কিন্তু সবচেয়ে বেশি এখানে আহত হয়েছেন বলে আমরা জেনেছি। এবং আরেকটি চিত্রের কথা আমি যেটি বলছিলাম, রক্তের কথাটি, রক্তের প্রয়োজন এই মুহূর্তে আর নেই, তবে যারা রক্ত দিতে ইচ্ছুক তাদের জন্য কিন্তু এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বুথ তৈরি করেছে এবং তারা এখানে নাম এবং মোবাইল নম্বর এবং রক্তের গ্রুপ সহকারে তারা কিন্তু লিখে নিচ্ছেন। পরবর্তীতে প্রয়োজন হলে যেন তারা ফোন দিয়ে তাদের কাছ থেকে যেন সেটি দিতে পারে। এবং আমরা এখানে এই মুহূর্তে যেটি দেখছি সেটি তারা প্লে কার্ডে এখানে লিখে রেখেছে যে নেগেটিভ রক্ত দানকারীরা এগিয়ে আসুন। তারা কিন্তু তাদের প্লে কার্ডে এটি এখানে করছেন, কারণ আমরা দেখেছি যে এখানে যতটুকু রক্তের প্রয়োজন ছিল বেশিরভাগই কিন্তু নেগেটিভ রক্তের প্রয়োজনটাই আসলে বেশি ছিল এবং এই নেগেটিভ রক্তটা পাওয়াটাও কিন্তু একটু কঠিন ছিল, আমরা কিন্তু সেটাই কিন্তু দেখছিলাম। এবং আমরা এখানে আরেকটা বিষয় একটু খেয়াল করছি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে কাজ করছে এবং কেউ কেউ পানি দিচ্ছে যারা এখানে কাজ করছে তাদেরকে। এবং আরও একটি বিষয় একটু জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এখানে কিন্তু সরকারের যারা আছেন তাদেরও কিন্তু অনেকে এখানে আসেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং বেশ কিছু উপদেষ্টা কিন্তু এখানে আসে এবং উপদেষ্টারা কিন্তু এসে আমরা যে বিষয়টি দেখছি যে এখানে বিভিন্ন সরকারের বিভিন্ন উপদেষ্টারাও কিন্তু এখানে আসেন এবং তারা কিন্তু এসে এই যারা আহত রয়েছেন তাদের ব্যাপারে খোঁজখবর নিয়েছেন। এবং আমরা দেখেছি যে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি তার ব্রিফিংয়ে জানিয়েছেন যে যারা আহত রয়েছেন এই দুর্ঘটনায় যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার জন্য তারা সর্বোচ্চটুকু চেষ্টা করছেন এবং প্রয়োজনে দেশের বাইরেও চিকিৎসার ব্যবস্থার কথাও কিন্তু তারা বলছেন। একই সঙ্গে আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টার যে বিশেষ সহকারী ডক্টর সাইদুর রহমান তিনি বলেছেন যে এখানে যারা আহত অবস্থায় আছেন তাদের অধিকাংশের অবস্থায় আসলে খারাপ। এবং আমরা যে বিষয়টি জানি যে এই বিমান বাহিনীর যে
এই যে বিমানটির বিধ্বস্ত হয়েছে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে, সেখানে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে, সেই ঘটনায় কিন্তু সেখানকার শিক্ষার্থীরাই কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। একই সঙ্গে অনেক শিক্ষকও কিন্তু আহত হয়েছেন। আমরা বার্ন ইনস্টিটিউটের তথ্য যদি বলি, সেখানে কিন্তু অধিকাংশই হচ্ছে, আমরা যতটুকু জানি যে 30 জনই হচ্ছে শুধু সেই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। এই হচ্ছে এখানকার অবস্থা। এবং আমরা দেখছি যে যারা স্বজনরাও কিন্তু, অনেক স্বজনকেও কিন্তু আমরা এখানে আসতে দেখেছি, যারা তাদের বাচ্চার বা সন্তানের খোঁজ না পেয়ে তারা কিন্তু এখানে তাদের বাচ্চাদের খুঁজতে এসেছেন এবং তারা জানেন না যে তার বাচ্চার কি অবস্থা, সেটি না জেনে তারা কিন্তু এখানে খুঁজতে এসেছেন এবং অনেকের আহাজারি কিন্তু আমরা এখানে দেখছি। এবং বলতে গেলে এখানকার যে অবস্থা, আমরা এই মুহূর্তে আরও একটি অ্যাম্বুলেন্সকে আসতে দেখছি, সেটিতেও হয়তো এখানে রোগী রয়েছেন এবং এখানে কিন্তু গাড়িটিকে যেন নির্বিঘ্নে যেতে পারে সেজন্য কিন্তু রাস্তা একদম ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যেন নির্বিঘ্নে গাড়িটি যেতে পারে। এছাড়া আমরা যে বিষয়টি বলছিলাম যে সরকারের উপদেষ্টারা যেমন এখানে এসেছেন, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরাও কিন্তু এখানে এসেছেন, তারা কিন্তু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছেন যারা আহত হয়েছেন এই দুর্ঘটনায়। আমরা দেখেছি এখানে জাতীয়তাবাদী ছাত্রদলের আমরা নেতাকর্মীদের দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, সাধারণ সম্পাদক। এছাড়া আমরা একই সঙ্গে দেখেছি বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের যারা নেতাকর্মী, তারাও এখানে বিভিন্নভাবে সহযোগিতা করছেন। আমরা এছাড়া অন্যান্য ছাত্র সংগঠনের নেতাকর্মীদের দেখেছি। আমরা দেখেছি এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসেছিলেন। এছাড়া বিএনপির আরও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এখানে আসেন এবং আমরা এই মুহূর্তে কিন্তু এখানে যে ইসলামী আন্দোলনের যিনি মহাসচিব, উনি কিন্তু এই মুহূর্তে ভিতরে আছেন এবং তিনি রোগীদের খোঁজ খবর নিতে গেছেন। এবং আমরা ভিড়টা কিছুটা এই মুহূর্তে আমরা দেখেছি একটু কমেছে। আমরা মাগরিবের ঠিক আগে যে ভিড়টা ছিল সেখান থেকে কিছুটা কমেছে এবং তবে রাস্তার দুপাশে উৎসুক জনতার ভিড় এবং বলতে গেলে এই পুরো যে বার্ন ইনস্টিটিউটকে কেন্দ্র করে চতুর্পাশেই আমরা দেখছি যে উৎসুক জনতার ভিড়, বিশেষ করে গেইটে অসংখ্য মানুষ এখানে আছেন। আসলে উৎসুক জনতা হলেও প্রত্যেকেরই আসলে একটা আতঙ্ক প্রত্যেকের ভিতরে কাজ করছে যে এখন পর্যন্ত যেহেতু অন্তত 20 জন মারা গেছে, যেহেতু আবার হাসপাতাল থেকে বলা হচ্ছে যে এখনো যারা ভর্তি আছেন তাদের অধিকাংশের অবস্থায় আশঙ্কাজনক, সেহেতু যারা উৎসুক জনতা রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, তারা কিন্তু একদিকে যেমন দোয়া করছেন যে যারা অসুস্থ অবস্থায়, ভেতরে আহত অবস্থায়, অগ্নিদগ্ধ অবস্থায় আছে, তারা যেন সুচিকিৎসা পায় এবং তারা যেন সেরে ওঠেন এবং তারা যেন আবার স্বাভাবিক জীবনে ফিরে যান, সেটাই কিন্তু বলা হচ্ছে। এবং আমি যদি একটা বিষয় বলি যে আমরা জানি এখানে যারা দগ্ধ হয়ে ভর্তি হয়েছেন তাদের অধিকাংশের অবস্থা যেমন খুব খারাপ, এর মধ্যে কিন্তু অনেকেই আছেন যাদের 2-4-5% কিন্তু এই অল্প করেও কিন্তু তাদের দগ্ধ হয়েছে। আবার এমনও রোগী আছে যাদের 80-90% উপরেও আসলে পুরো শরীরের পুড়ে গেছে। আমরা যখন এখানে এই দুর্ঘটনার পর থেকেই আমরা রাজধানীর বার্ন ইনস্টিটিউটে অবস্থান করছি এবং এখানে যে দৃশ্যটি আমরা দেখেছি সেটি হচ্ছে সেটি হলো যে বিভিন্ন অ্যাম্বুলেন্স থেকে যখন রোগীদেরকে নামা হচ্ছিল, সেই যে হৃদয় বিদারক একটা দৃশ্য, সেখানে মানে একেবারে সিনেমার দৃশ্যগুলোকেও হার মানায় একেবারে বলতে গেলে। একদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় স্কুলের উপরে সেখানে কত সংখ্যক শিক্ষার্থী দগ্ধ হয়ে, এরপরে কত শিক্ষক দগ্ধ হয়ে, কত সাধারণ মানুষও দগ্ধ হয়ে, যখন এই রাজধানীর বার্ন ইনস্টিটিউটে একের পর এক আমরা দেখেছি একের পর এক এখানে অ্যাম্বুলেন্সগুলো কিন্তু আসতে থাকে এবং তারা অ্যাম্বুলেন্স থেকে যখন আমরা রোগীদেরকে দগ্ধ অবস্থায় যখন নামতে দেখি, সেই যে করুণ দৃশ্য, সেই যে হৃদয় বিদারক দৃশ্যটি, সেটি কিন্তু আমাদের প্রত্যেকের হৃদয়কে আসলে কাঁদিয়েছে। এবং বলতে গেলে আমরা দেখেছি, আমরা নিজের চোখে যখন দেখলাম যে কোনো রোগীর পুরো মাথা, পুরো মুখ একেবারে পুড়ে ভস্ম হয়ে গেছে এবং আমরা দেখেছি কারো হাত, কারো পা, কারো পেট, কারো বুক
কারো বিভিন্ন শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যখন পুড়ে যাওয়ার দৃশ্য এই রাজধানীর বার্ন ইনস্টিটিউটের অ্যাম্বুলেন্স থেকে নামানোর সময় রোগীদেরকে যারা দেখেছে প্রত্যেকেই কিন্তু আমরা দেখেছি যে সেখানে একটা অন্যরকম বিষাদগ্রস্ত একটা অবস্থা সেখানে তৈরি হয়। এবং আমরা আবারও একটু যদি বলি যে আজকের যে বিমান বিধ্বস্তের ঘটনাটি ঘটেছে রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে, সেই বিমানটির দুর্ঘটনার ফলে আমরা দেখেছি যে আমরা একটু আগে যদি বলি যে জাহিদ হোসেন AZM জাহিদ হোসেন বলেছেন রাজধানীর এমন একটি জায়গায় আসলে এই ধরনের বিমান প্রশিক্ষণের জায়গা হওয়ায় সেটি যেমন এই দুর্ঘটনা প্রমাণ করেছে এটি একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিষয়। এটিকে অন্য কোনো জায়গায় যেখানে এরকম হতাহতের ঘটনার সংখ্যা কম থাকবে এমন কোনো জায়গায়, এমন কোনো পরিবেশে সেটিকে স্থানান্তর করা যায় কিনা সে বিষয়ে কিন্তু AZM জাহিদ হোসেন বিএনপির নেতা আজকে এখানে বলেছেন। তো আমরা যে বিষয়টি জানি রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। এই ঘটনায় আমরা জানি যে এখন পর্যন্ত আসলে অন্তত 20 জন মারা গেছে বলে খবর আমরা পেয়েছি বিভিন্ন সূত্রে। এবং ISPR যেটি জানিয়েছে, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর যেটি জানিয়েছে যে একটা 6 মিনিটে আসলে বিমানটি উড্ডয়ন করে এবং এরপর কিন্তু সেটি বিধ্বস্ত হয়ে যায়। আমরা এখন দেখছি যে বাংলাদেশ সেনাবাহিনীর যে সদস্যরা তারা কিন্তু এখানকার শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য তারাও চেষ্টা করছেন। তাদের সঙ্গে আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ, আমরা দেখছি কালো পোশাকধারী র্যাব, আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যুক্ত আনসার বাহিনীকে, আমরা দেখছি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে, ফায়ার সার্ভিসকে, আমরা কিন্তু তাদেরকে দেখছি তারা প্রত্যেকেই কিন্তু এখানে আজকে এই যে দুর্ঘটনাটি ঘটেছে এবং এর ফলে যারা আজকে এখানে আহত হয়ে এখানে ভর্তি হতে আসছেন, চিকিৎসা নিতে আসছেন, তাদের সেবার জন্য কিন্তু প্রত্যেকে এখানে নিয়োজিত হয়ে গেছে বলে কিন্তু আমরা এখানে দেখছি। আমরা একটা বিষয় একটু বলতে চাই যে আজকে সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে, প্রধান উপদেষ্টা কিংবা রাষ্ট্রপতি থেকে শুরু করে সব জায়গা থেকেই আসলে দেখেছি যে শোক প্রকাশ করা হয়েছে এবং আগামীকাল জাতীয় পতাকাকে অর্ধনমিত করে রেখে শোক প্রকাশ করার হবে। এবং বাংলাদেশে এত বড় একটি দুর্ঘটনা যে ঘটলো, এমন দুর্ঘটনা যেন ভবিষ্যতে আর কখনো না ঘটে, সেজন্য সরকার থেকে শুরু করে সংশ্লিষ্ট বাহিনীর যারা রয়েছেন তাদেরকে কিন্তু সতর্ক থাকার কথা বলেছেন, ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে। আমরা দেখছি যে বিমান বাহিনীর একটি দল ভিতরে তারা গিয়েছিলেন রোগীদের খোঁজ খবর নিতে, তারা বেরিয়ে আসলেন এবং আমরা এই পুরো গেট জুড়ে এখন আমরা দেখছি বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, আনসার, র্যাব তারা কিন্তু এবং স্বেচ্ছাসেবী সংগঠন তারা কিন্তু এখানে নিরাপত্তার জন্যে এবং তারা রোগীরা যেন এখানে নির্বিঘ্নে চিকিৎসা সেবা নিতে পারেন সেজন্য কিন্তু তারা এখানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা এই হচ্ছে রাজধানীর বার্ন ইনস্টিটিউটের এই মুহূর্তের চিত্র। আমরা একটু দিয়াবাড়িতে যেতে চাই যেখানে এই ঘটনাটি ঘটেছে, যেখানে বিমান বিধ্বস্ত হয়েছে। সেখানে আছেন আমাদের সহকর্মী সাজিদ আরাফাত। আমরা একটু সাজিদ আরাফাতের কাছে জানবো কথা, সেটির কথা শুনছিলাম। সেখানে এই যে আজকে উত্তরার মাইলস্টোনের যে শিক্ষার্থীরা অগ্নিদগ্ধ হয়েছেন, এই যে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার পর তাদেরকে সেই দগ্ধ অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশেষ করে বার্ন ইনস্টিটিউটে অনেকে এখানে ভর্তি হয়েছেন এবং তারা তীব্র যন্ত্রণায় কাতর। সেই খবরটি কিন্তু ফরহাদ বিন নূর জানাচ্ছিলেন এবং আমরা এই মুহূর্তে আমি ঘটনাস্থলে রয়েছি, সেই দুপুর থেকে এখানে রয়েছি এবং এখানকার উদ্ধার কার্যক্রম কিংবা যে সার্বিক পরিস্থিতি সেটি জানাচ্ছিলাম। এই পর্যায়ে আবারও কিছু তথ্য জানিয়ে দিতে চাই যে এখানে
এখনও ভেতরে আমরা দেখতে পাচ্ছি ক্রেন দিয়ে উদ্ধার তৎপরতা চলছে, যদিও রাতের অন্ধকার ভেদ করে আমরা যতটুকু পারি সেটি দেখানোর চেষ্টা করছি। এবং এখানে সামনের গেটে অনেক মানুষ এখনও রয়েছেন। কিছু উৎসুক জনতা যারা দুপুর থেকে ছিলেন তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি সেনাবাহিনীর কঠোর অবস্থানের কারণে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে। এই মুহূর্তে সামনের রাস্তাটিতে সেনাবাহিনীর সদস্যরা এবং অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে এবং অন্যান্য স্বেচ্ছাসেবক দলগুলো রয়েছে তারা এখানে জায়গাটি নিশ্চিদ্র নিরাপত্তা বলয় তৈরি করে সাধারণ মানুষকে সরিয়ে দিয়েছে, এই একটি বিষয়। এবং বলে রাখতে চাই যে দুপুর 1:06 যেটা আইএসপিআরের তথ্য থেকে আমরা জানতে পেরেছি, আইএসপিআর জানিয়েছে দুপুর 1:06 এই যে প্রশিক্ষণ বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর F-7 BGI প্রশিক্ষণ বিমান সেটি উড্ডয়ন করেছিল দুপুর 1:06 এবং সেটি বিধ্বস্ত হয় 1:30 এবং আকস্মিক এই যে দুর্ঘটনা, মর্মান্তিক যে দুর্ঘটনা, সেটি আমরা জানতে পেরেছি যে যিনি বিমানের ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম তিনি ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাবার সর্বাত্মক চেষ্টা করেছিলেন, এমনটি জানানো হয়েছে আইএসপিআরের পক্ষ থেকে। এবং দুর্ভাগ্যবশত এই যে মাইলস্টোন যে স্কুল অ্যান্ড কলেজ সেখানকার একটি ভবনে এসে সেটি বিধ্বস্ত হয় এবং সাথে সাথে সেই যে মর্মান্তিক যে অবস্থা, হৃদয় বিদারক ঘটনার এখানে সেই সময় চিত্র দেখা যায়। এবং তারপরে কিন্তু এখানে আগুন লেগে গিয়েছিল। জানেন যে বিমান বিধ্বস্ত হলে কিন্তু সাথে সাথেই আগুন লাগার একটি ঘটনা, সেটি স্বাভাবিক প্রক্রিয়া, আগুন লেগে যায় এবং বিধ্বস্ত হয়ে যায় সেই ভবনটির 2 তলা একটি ভবন। এবং তৎক্ষণাৎ ক্লাসরুমে যারা ছিলেন, যেসব শিক্ষার্থী ক্লাস 6, 7 কিংবা ক্লাস 4-এর যে শিক্ষার্থীরা রয়েছেন আমরা জানতে পেরেছি, ক্লাসে থাকা অবস্থায় কিন্তু সেখানে তারা অনেকেই হতাহত হন। এরপরেই একের পর এক দগ্ধ যে দেহগুলো, সেই কোমলমতি শিশুদের, শিক্ষার্থীদের সেই দেহগুলো একের পর এক অ্যাম্বুলেন্সে বের করে আনতে দেখেছি আমরা এবং বিভিন্ন হাসপাতালে সেগুলো নিয়ে যাওয়া হয়। শুরুতেই উত্তরার যে আশেপাশে যে হাসপাতালগুলো রয়েছে সেগুলোতে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে অবস্থার অবনতি দেখেই কিন্তু অনেকেই সেই সিএমএইচে কিংবা জাতীয় বার্ন ইনস্টিটিউটে পরবর্তীতে ভর্তি করা হয়। এবং আমরা জানতে পেরেছি যে কুর্মিটোলাস্থ বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি AK খন্দকার থেকে উড্ডয়ন করেছিল এই প্রশিক্ষণ বিমানটি এবং সেটি যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়েছিল কিনা সেটি এখনও জানা যায়নি, সেটি তদন্ত করা হবে বলে আমরা জানতে পেরেছি। তদন্ত করে আইএসপিআরের মাধ্যমে পরবর্তী বার্তা দেয়া হবে। তবে এখানে যিনি ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম ছিলেন তিনিও কিন্তু মারা গেছেন, অর্থাৎ যিনি পাইলট ছিলেন। এই আকস্মিক দুর্ঘটনায় 19 জন নিহত হয়েছে আমরা সবশেষ জানতে পেরেছি এবং 164 জন আহত হয়েছেন এবং আহত সবাইকে অ্যাম্বুলেন্সের সহায়তায়। দর্শক আলোচনা শুনে বুঝতে পেরেছেন যে কিভাবে আসলে বিমানটির দুর্ঘটনা ঘটেছে। এই বিমানটি পাইলট চেষ্টা করেছিল অন্য একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য, কিন্তু অতটুকু সময় তার কাছে ছিল না, এর আগে বিমানটি বিধ্বস্ত হয়ে যায়। দর্শক, কেউ ইচ্ছা করে এই কাজটি করবে না। যেই পাইলট কাজটা করেছেন তিনিও চেষ্টা করেছেন বিমানটি একটা নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এই সুযোগটি তিনি আসলে পান নাই। তো অনেক শিশু আহত হয়েছে, অনেক শিশু নিহত হয়েছে, অনেক মায়ের কুল খালি হয়েছে। এটা আসলে যে ভিডিওগুলো স্ক্রল করতে করতে ফেসবুকে দেখছিলাম, এই ভিডিওগুলো দেখে নিজেকে আসলে কন্ট্রোল করে রাখা সম্ভব নয়। আমাদের উচিত হবে আসলে তাদেরকে যেভাবে পারি সহায়তা করা। যারা মারা গিয়েছে আল্লাহ তাদের পরিবারকে, মা বাবাকে ধৈর্য ধারণ করা তৌফিক দান করুন।